নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মোটামুটিভাবে এখন আমরা সবাই জেনে গেছি যে ইরানের সঙ্গে আমেরিকার যে 2 সপ্তাহের সিজ ফায়ার যেটা হয়েছিল সেটা মোটামুটি ভেস্তে গেছে, যার ফলে আবার যে কোনো দিন যে কোনো কিছু শুরু হতে পারে। এবং গতকাল অর্থাৎ 14ই এপ্রিল ইউএসএ অফিসিয়ালি ডিক্লেয়ার করেছিল যে তারা আবার স্ট্রেট অফ হরমুজকে তারাও ব্লক করবে। অলরেডি ইউএসএ প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার আর্মিকে এবং নেভিকে ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছেন যে ইউএসএ নেভি ফর দ্য ফার্স্ট টাইম স্ট্রেট অফ হরমুজকে ম্যারিটাইম ব্লক করবে। এর আগে পর্যন্ত ইরান স্ট্রেট অফ হরমুজকে ব্লক করে রেখে দিয়েছিল, বারিং ফিউ কান্ট্রিজ, মানে বেসিক্যালি 5টি কান্ট্রি, যারা মানে রাশিয়া, চায়না, ইরাক, পাকিস্তান এবং ইন্ডিয়া, এই 5টি কান্ট্রি ছিল যাদেরকে ইরান পারমিশন দিয়ে রেখেছিল স্ট্রেট অফ হরমুজ কোনো রকম কোনো রেস্ট্রিকশন ছাড়াই পারাপার করতে। হাওয়েভার সেটা এখনও কন্টিনিউ রয়েছে, বাট গতকাল থেকে অর্থাৎ 14ই এপ্রিল থেকে আমেরিকাও আবার অফিসিয়ালি স্ট্রেট অফ হরমুজ ব্লক করতে শুরু করেছে। এবার এই সময় দাঁড়িয়ে যেটা হবে বা হতে যাচ্ছে যে এটা দুজনেই মিলে যদি ব্লক করে রাখে, তাহলে কোনো জাহাজ যদি যাতায়াত না করতে পারে, তাহলে এটা সারা বিশ্বের জন্য তথা স্পেসিফিক্যালি যদি বলি ভারতবর্ষের জন্য এটা যথেষ্ট অ্যালার্মিং এবং যথেষ্ট বেশি চিন্তাজনক একটা বিষয়। তার কারণ হচ্ছে ভারতবর্ষের ম্যাক্সিমাম তেল, এলএনজি এবং এলপিজির যে শিপগুলো আছে, যেসব ভেহিকলগুলো আছে, তার একটা বড় অংশ এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে যাতায়াত করে। ইন্ডিয়ার অয়েল যেটা ও বাইরে থেকে আনায়, সেটা রাশিয়াই হোক বা মিডল ইস্ট থেকে হোক, তার একটা বড় অংশ মোর দ্যান 50% সেটা আসে স্ট্রেট অফ হরমুজ থেকে। এবং এলএনজির প্র্যাকটিক্যালি অ্যারাউন্ড 50-60%, আর এলপিজির কিন্তু অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 85-90% আসে কিন্তু মিডল ইস্ট থেকে, স্পেসিফিক্যালি কাতার থেকে অনেকটা বড় অংশ আসে, প্রায় 80-80%-এর মতন, 88%-এর মতন হচ্ছে কাতার থেকে আসে। এছাড়াও সৌদি থেকেও আসে, কিছু ইউএই থেকে আসে, কিছু ইরাক থেকে আসে, কিছু কাতার থেকে আসে। এইরকমভাবে মোটামুটি এটা ডিস্ট্রিবিউশন হয়। তো যাই হোক, আপাতত হচ্ছে এই সবগুলো এই মানে স্ট্রেট অফ হরমুজ যদি ব্লক হয়ে যায়, তাহলে সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য এবং ইন্ডিয়াতে এন্ড ইউজার হিসেবে আমাদের জন্য এটা সত্যি একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। হাওয়েভার এর মধ্যেও যদি দেখেন, তাহলে আমাদের বিদেশ মন্ত্রী মিস্টার এস জয়শঙ্কর কিন্তু গতকালের ডেটে অর্থাৎ 14ই এপ্রিলের ডেটে উনি কিন্তু ইউএই ভিজিটে ছিলেন এবং ইউএইতে উনি মিটিং করেছেন, এবং ইউএইতে স্পেশালি আবুধাবিতে উনি মিটিং করেছেন। ওনার মিটিং হয়েছে দুজন খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দুটো অথরিটির সঙ্গে। সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, যাকে MBZ বলা হয়, এবং ডেপুটি প্রাইম মিনিস্টার তথা বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে। এবারে এই মিটিংয়ের কিছু বৈশিষ্ট্য বা তাৎপর্য আছে, যেটা আলোচনা করার আগে কয়েকটা ফিগার নিয়ে আলোচনা করিনি। সেটা হচ্ছে ওভারঅল জিসিসি থেকে অর্থাৎ মিডল ইস্টের টোটাল যে কান্ট্রিজগুলো আছে, সেই মিডল ইস্টে কম বেশি 10 মিলিয়নের মতন, 10 মিলিয়ন মানে অ্যাপ্রক্সিমেটলি ধরে নিন আপনি, অ্যাপ্রক্সিমেটলি কেন 1 কোটির বেশি ভারতীয় থাকেন, বসবাস করেন, কর্মসূত্রেই হোক বা যেভাবেই হোক। এন্টার মিডল ইস্ট জুড়ে কিন্তু 1 কোটির বেশি ভারতীয় বসবাস করেন, এবং তার মধ্যে মোর দ্যান 35%, তার মানে 35 লক্ষের বেশি ভারতীয় কিন্তু শুধু ইউএইতে রয়েছেন। তো যার ফলে, এবং আরেকটা ফিগার যদি দেখি, সেটা হচ্ছে শুধুমাত্র যে এই ইউএই বা মিডল ইস্ট বলে না, ওভারঅল সারা বিশ্ব থেকে এই যে রেমিটেন্স যেটা আসে, সেই রেমিটেন্সটা কিন্তু একটা বড় অংশ হয়, এবং এই রেমিটেন্সটা কিন্তু ভারতবর্ষের সরকারের ক্ষেত্রে মানে ডেফিসিট যেটা হয়, মানে ট্রেড ডেফিসিট যেটা হয়, সেই ডেফিসিটকে মিট আপ করতে ভীষণভাবে হেল্প করে। এবারে এইটাকে যদি একটু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে বুঝি, তাহলে এন্টায়ার মিডল ইস্ট থেকে অ্যাপ্রক্সিমেটলি 45 বিলিয়ন থেকে 51 বিলিয়ন, 45 থেকে 51 বিলিয়ন, আবারও সংখ্যাটা বলে দিচ্ছি, এন্টার মিডল ইস্ট থেকে 45 থেকে 51 বিলিয়ন ডলারের রেমিটেন্স ভারতবর্ষে আসে। আর এই অ্যাপ্রক্সিমেটলি 50-51 বিলিয়ন ডলারের মধ্যে প্রায় 19-20 বিলিয়ন, মানে প্রায় কম বেশি প্রায় 19% তার মানে প্রায় 20%-এর মতন একটা সংখ্যা আসে, যেটা কম বেশি 22.8, তার মানে 23 বিলিয়ন ডলার আসে শুধুমাত্র ইউএই থেকে। ফিগারটা আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে এন্টার মিডল ইস্ট থেকে কম বেশি 45 থেকে 51 বিলিয়ন ডলারের রেমিটেন্স ভারতবর্ষে আসে। তার মধ্যে শুধুমাত্র সৌদি থেকেই আসে অ্যাপ্রক্সিমেটলি 19-20%, যেটা গিয়ে দাঁড়ায় 22.8 বিলিয়ন ডলার। তার মানে ধরুন
$23 বিলিয়ন রেমিটেন্স আসে কিন্তু শুধুমাত্র সৌদি থেকে, এবং 1 কোটির বেশি ভারতীয় এই মিডল ইস্টে বসবাস করেন, এবং তার মধ্যে 35%-এর বেশি পপুলেশন কিন্তু সৌদিতেই রয়েছেন। তো যার ফলে বা ইউএইতে রয়েছেন, তো যার ফলে ইউএই এবং সৌদি আরব, কাতার, বাহরাইন, ইরাক, এই যে এই অঞ্চলটা, এটা কিন্তু ভারতবর্ষের জন্য ভীষণ একটা ইম্পর্ট্যান্ট জায়গা। কারণ কি এখানে কিন্তু কোনো রকম একটু পলিটিক্যাল ডিস্টারবেন্স বা জিও পলিটিক্যাল কোনো এদিক ওদিক হলে, একটু শিভারিং যদি হয়, একটু যদি কম্পন হয়, তাহলে কিন্তু সেটা ভারতবর্ষের জন্য কিন্তু একটা বড় ধাক্কা হতে পারে। যদিও আজকের দিনে ভারতবর্ষ আগে থেকে অনেক 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 এগিয়ে এসছে, এবং ওভারঅল যদি দেখি তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আমরা কিন্তু আজকের দিনে 4র্থ বৃহত্তম ইকোনমি। ফার্স্ট ইকোনমি হচ্ছে ইউএসএ, তারপরে সেকেন্ড হচ্ছে চায়না, থার্ড ইজ জার্মানি, আর আমাদের আমরা যদি দেখি তাহলে ফোর্থ লার্জেস্ট ইকোনমি উইথ আ ভ্যালুয়েশন অফ $4.18 ট্রিলিয়ন। $4.18 ট্রিলিয়ন। তো যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে যে এই জয়শঙ্করের যে ইউএইর ভিজিটটা যেটা, সেইটার কিন্তু ভীষণ বড় তাৎপর্য আছে। তার কারণ হচ্ছে 2024-25 এই অর্থবর্ষে ভারতের সঙ্গে ইউএইর যে বাণিজ্য হয়েছিল সেটা মোর দ্যান $100 বিলিয়ন, $100 বিলিয়ন ট্রানজাকশন হয়েছিল 2024-25-এ। সেই লক্ষ্যমাত্রাটা 2032-এর মধ্যে ধরা হয়েছে $200 বিলিয়ন। আবারও বলছি, $200 বিলিয়ন 2032-এর মধ্যে সেই লক্ষ্যমাত্রাটা ধরা হয়েছে। এবার যদি ধরুন স্ট্রেট অফ হরমুজ বা ধরুন মিডল ইস্টে যে গন্ডগোল যেটা চলছে, এই যে যুদ্ধ বা যুদ্ধ সম্বন্ধীয় যা কিছু ঘটনা ঘটছে, এবং তার ফলে এক দেশ অন্য দেশকে যে অ্যাটাক করছে, তাদের তৈল ক্ষেত্রগুলো, গ্যাসের যে সমস্ত স্টোর হাউস যেগুলো রয়েছে বা যেখান থেকে গ্যাস উত্তোলন হচ্ছে যেসব খনি থেকে, সেই সমস্ত জায়গাগুলো বা পাইপলাইনগুলো যেভাবে অ্যাটাক হচ্ছে বিভিন্ন দেশের দ্বারা, তার ফলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ডিস্টারবেন্স আসছে। তাতে কিন্তু ইকোনমিতে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে গিয়ে একটা ইম্প্যাক্ট আসবেও আগামী দিনে। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে এই যে এই $100 বিলিয়নের জায়গায় $200 বিলিয়ন লক্ষ্যমাত্রা যে ধার্য হয়েছে, সেইটা যাতে ইনট্যাক্ট থাকে বা সেইটা যাতে ঠিক পেসে চলতে পারে, সেইটা মেনটেন করার জন্য কিন্তু এই মিটিংটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। যার ফলে উনি কিন্তু এইখানে গিয়ে একটা বড় মিটিং, মানে বড় ইম্পর্টেন্ট মিটিং যেটা হয়েছে, তাতে কিন্তু সেই এভিনিউজ বা রাস্তাটা ডিসাইড হয়েছে যে কিভাবে এই এখনের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোকে কিভাবে কাটিয়ে 2032 বা তার আগেই যদি পসিবল হয়, তাহলে $200 বিলিয়ন পৌঁছানো যেতে পারে। একটা হলো সেইটা। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে, গত ফেব্রুয়ারিতে যদি খেয়াল করেন, তাহলে ভারতবর্ষের সঙ্গে ইউএইর একটা $3 বিলিয়ন একটা এলএনজি চুক্তি স্বাক্ষর হয়েছে। সেইটা যাতে আনইন্টারাপ্টেড থাকে এবং সেইটাকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই মিটিংটাও ভীষণভাবে কার্যকরী হয়েছে। এবং এই 14 তারিখের মানে গতকালের মিটিংয়ে কিন্তু এটা নিয়েও ডিসকাশন হয়েছে যে এলএনজির যে $3 বিলিয়ন যে চুক্তিটা হয়েছে, সেটাকে কিভাবে ইনট্যাক্ট রাখা যায় এবং সেইটার লক্ষ্যমাত্রাটাকে কিরমভাবে মিট আপ করা যায়। এবং এই যে যখন স্ট্রেট অফ হরমুজ যখন বন্ধ, তার ফলে যদি জাহাজ চলাচল যদি ব্যাহত হয়, তাহলে কিন্তু ওভারঅল কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে জ্বালানি সংকট আসতে পারে। সেটা সবভাবে হতে পারে। নর্মাল মানে অয়েল যেটা বলি আমরা, ক্রুড অয়েল যেটাকে সংশোধিত করে আমরা নিজেদের কাজে পেট্রোল, ডিজেল বা ইথানল বা যা কিছু হয়, টারপিন থেকে শুরু করে সেইটার প্রোডাকশন, প্লাস এলএনজি কমার্শিয়ালের জন্য এবং রান্নাঘরের জন্য আমাদের এলপিজি। তো সবটারই একটা চিন্তাভাবনা রয়েছে। এবং ওভারঅল যদি দেখি, তাহলে ভারতবর্ষে অফিসিয়ালি 33.4 মিলিয়ন, তার মানে কম বেশি মিলিয়ন, তার মানে হলো আপনার 33 থেকে 34 কোটি, একটা হিসাব অনুযায়ী দেখা যায় যে কম বেশি 34 কোটি লোক এলপিজি ইউজ করে। ভারতবর্ষে 34 কোটি লোক ডাইরেক্ট এলপিজি গ্রাহক। তো এবারে এলপিজির কিন্তু মানে 90%ই কিন্তু ইন্ডিয়াকে ইম্পোর্ট করতে হয়, বিদেশ থেকে আনিয়ে নিতে হয়। এবার সেই আনানোর পথ কিন্তু এক্সক্লুসিভলি হচ্ছে স্ট্রেট অফ হরমুজ দিয়ে। বা স্ট্রেট অফ হরমুজ যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু সেটা একটা ডিস্টারবেন্স তৈরি করে। তো ইউএইর সঙ্গে সেই মিটিংও একটা এই জায়গাটা উঠে এসছে যে এটাকে কিভাবে এটার সলিউশন বার করা যায় এবং ডাইরেক্ট পাইপলাইন দিয়ে যদি আনানো যায়, সেটা নিয়েও একটা কথাবার্তা হয়েছে। তো যার ফলে এবারে বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে যে এই ইউএইর সঙ্গেই বা মানে এত কিছু করা হচ্ছে কেন। তার প্রথম কথা হচ্ছে, ইউএইর একটা ভীষণ বড় কন্ট্রোল আছে ওভার দ্য এন্টায়ার গালফ কান্ট্রিজ, এবং শুধু গালফ কান্ট্রিজ বলে নয়, আফ্রিকান কান্ট্রিজগুলোর ওপরও খুব ভালো হোল্ড আছে। তার কারণ হচ্ছে আজকের দিনে ইউএই বা আরব আমিরশাহী কিন্তু শুধুমাত্র তেলের নয়, আপনারা যদি খেয়াল করে দেখেন, তাহলে আফ্রিকা থেকে সুদান পর্যন্ত এখন ওর একটা আধিপত্য রয়েছে। মানে ইউএইর কিন্তু একটা ওভারঅল আধিপত্য আফ্রিকা থেকে নিয়ে সুদান পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। এবং
আফ্রিকার বৃহত্তম বিনিয়োগকারী একক সংখ্যা হিসেবে, মানে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল কান্ট্রি হিসেবে যদি দেখি, তাহলে আফ্রিকাতে ইনভেস্টমেন্ট করা যতগুলো কান্ট্রিজ আছে তার মধ্যে যদি সিঙ্গেল একটি বৃহত্তম কান্ট্রি যদি আমরা দেখি, সেটা কিন্তু ইউএই। এবং ইউএই অলরেডি আফ্রিকাতে $110 বিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে। আবারও বলছি, সংখ্যাটা $110 বিলিয়ন কিন্তু ইনভেস্টমেন্ট অলরেডি ইউএই আফ্রিকাতে করা আছে। শুধু তাই নয়, আফ্রিকা এবং আফ্রিকার যে কোস্টাল বেল্ট, সুদানের যে কোস্টাল বেল্ট, সেইখানে কিন্তু আপনার লোহিত সাগর পর্যন্ত এন্টায়ার যতগুলো পোর্ট আছে, সেই পোর্টটা কিন্তু মোরাললেস অধিকাংশ ক্ষেত্রে বা বৃহদাংশ ক্ষেত্রে কিন্তু ইউএই দ্বারা কন্ট্রোলড হয়, এবং সেখানে কিন্তু ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি কিন্তু ইউএইর একটা খুব ভালো ইনফ্লুয়েন্স আছে। সো আগামী দিনে সেই ইন্ডিয়ার সঙ্গে যেহেতু সেই ফ্রেন্ডশিপটা বা সেই আন্ডারস্ট্যান্ডিং বা সেই রিলেশনশিপটা রয়েছে, সেই স্ট্রং বন্ডিংয়ের কারণে কিন্তু ইফ রিকোয়ার্ড, আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন ইন্ডিয়া বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ইভেন ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে দাঁড়িয়ে আজকে যে ধরনের ক্রাইসিস ফেস করছে, রাইট ফ্রম আওয়ার ওন নেইবার্স, যদি আমাদের নিজস্ব প্রতিবেশী যে সমস্ত দেশগুলো আছে, যেমন বাংলাদেশ বা পাকিস্তান, ইভেন শ্রীলঙ্কার ক্ষেত্রেও এরা অনেক বড় বড় কথা পলিটিক্যালি অনেক কিছু বলে বা ডিজিটাল মিডিয়াতে অনেক কিছু বলে, এবং এদের একটা প্রাইম মোটামুটি একটা রোজ দিনের খাবারের মতন বা জলের মতন একটা ব্যাপার হচ্ছে, জল খাওয়ার মতন একটা ব্যাপার হচ্ছে ইন্ডিয়াকে গালিগালাজ করা বা ইন্ডিয়ার সম্বন্ধে কুকথা বলা। সেটা কিন্তু পাকিস্তানেরও আছে এবং সেটা কিন্তু বাংলাদেশেরও আছে। যার ফলে এই যে এদের যে ইন্ডিয়ার প্রতি গালমন্দ করে যে দিন কাটে, কিন্তু ইন্ডিয়া কিন্তু এইসব নিয়ে বদার করে না। যার ফলে আজকের দিনে 2014 থেকে দাঁড়িয়ে বা এই 3 টার্মে মোদি গভর্নমেন্ট কিন্তু যতটুকু, আমরা অনেকেই হয়তো বলেছি যে বাইরে যাচ্ছে, বিদেশ যাচ্ছে, অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করেছি, কিন্তু আলটিমেটলি এখন কিন্তু এইটা দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে যে ধরনের ক্রাইসিস এসছে, উপরওয়ালার আশীর্বাদে ডেফিনেটলি আজকের দিনে কিন্তু আমাদের সেই টাইপের কোনো ক্রাইসিস নেই। অসুবিধা আমাদেরও আছে, আমরা কিন্তু অসুবিধা ফেস করছি না তা নয়, অসুবিধা যথেষ্টই ফেস করছি, কিন্তু তাহলেও অন্যান্য দেশে যে পরিমাণ ক্রাইসিস রয়েছে, আইদার পাওয়ার কাট, আপনি যদি দেখেন ওয়েদার ইট ইজ বাংলাদেশ অর ইভেন ইন পাকিস্তান অলসো, পাকিস্তান আর বাংলাদেশে কিন্তু ফ্রিকোয়েন্টলি পাওয়ার কাট হচ্ছে এবং লোডশেডিং এর ফলে টাইম টু টাইম কিন্তু লোডশেডিং হচ্ছে, এবং লোডশেডিং হওয়ার ফলে কিন্তু এদের কিন্তু জলের সমস্যা আসছে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অন্যান্য সমস্যা আসছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এরা রেশনিং করে দিয়েছে যে গাড়ি বের করার ক্ষেত্রেও এবং যে কোনো মানে ইভেন মানে টোটাল প্রত্যেকটা ক্ষেত্রে লোডশেডিং থেকে শুরু করে গাড়ির ক্ষেত্রে শুরু করে সব জায়গাতেই রেশনিং করা আছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে পেট্রোল পাম্পগুলোতে পর্যন্ত লাইন রয়েছে এবং পেট্রোল বা ডিজেলের কিন্তু আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে। তো যার ফলে এই ক্রাইসিস কিন্তু আমাদের দেশে এখনো নেই, এবং আমরা কিন্তু যুদ্ধের আগেও যা আমাদের তেলের দাম ছিল পেট্রোল বা ডিজেলের ক্ষেত্রে কম বেশি আবারও বলছি কম বেশি আমরা কিন্তু সেই একই প্রাইস আজকের দিনে পে করছি। এবং আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে এই এলপিজির ক্ষেত্রে হয়তো আগে আমরা যে প্রাইসটা পে করতাম কলকাতার বেসিসে যদি আমি বলি, তাহলে 879 আমরা পার সিলিন্ডার পে করতাম, এখন আমাদেরকে পে করতে হচ্ছে 939, তার মানে অ্যাপ্রক্সিমেট কম বেশি 60 টাকা মতন ইনক্রিমেন্ট হয়েছে। সেটা যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন সেই যুদ্ধ শুরুর সময় এটা যা বেড়েছিল, তারপরে কিন্তু আর এখনো পর্যন্ত বাড়েনি। এটা এই স্টেবিলিটিটাই রয়েছে, যেখানে কিন্তু তেল বলুন, এলএনজি বলুন, এলপিজি সবকটার ক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রাইস বেড়েছে। যদি 13 তারিখের হিসেবে দেখি তাহলে 13 তারিখ ক্রুড অয়েল কিন্তু অ্যাপ্রক্সিমেটলি $70 থেকে $72 বিক্রি হয়েছে। এবং গতকাল যখনই মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মানে ইউএসএ স্ট্রেট অফ হরমুজ ব্লক করবে, সঙ্গে সঙ্গে কিন্তু তেলের দাম $97-98 পার ব্যারেল হয়ে গেছে, তার মানে কম বেশি 100 টাকা হয়ে গেছে। এবং দুটো দেশ মিলিয়ে ইরান এবং ইউএসএ মিলিয়ে যদি সত্যি স্ট্রেট অফ হরমুজকে কমপ্লিটলি বন্ধ করে রাখে, তাহলে কিন্তু আমি অবাক হব না আবার সেই আগের প্রাইস $120-130 হয়ে এটা যদি $150 হয়ে যায়, তাহলে অবাক হওয়ার কিছু নেই যে তেল তখন $150 পার ব্যারেল হয়ে গেছে। তো হয় সেক্ষেত্রে কিন্তু ইউএইর সঙ্গে অলরেডি আমাদের যেটা কথা হয়েছে, এবং যদি খেয়াল করে দেখেন তাহলে গত সপ্তাহে মিস্টার হরদীপ সিং পুরী আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী, যিনি কাতার ভিজিট করেছিলেন, সেখানেও কিন্তু উনি এই অ্যাসিওরেন্সটা নিয়ে এসেছেন যে মার্কেটে ভোলাটিলিটি যাই থাকুক না কেন, তাতে কিন্তু আমরা আগের যে প্রাইসে কিনছিলাম সেই প্রাইসেই কিন্তু আমাদেরকে দেওয়া হবে। এবং সেম কমিটমেন্ট কিন্তু আমাদের মিস্টার জয়শঙ্কর কিন্তু ইউএইতে সেই কমিটমেন্টটা কিন্তু আদায় করে নিয়েছেন যে কমওয়াটমে আমরা কিন্তু ওই প্রাইসেই পাবো। এবার সেটা অ্যাব্রাপ্টলি যদি বেড়ে যায় তাহলে সেটা আলাদা কথা, কিন্তু ওভারঅল যদি দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা এগিয়ে রয়েছি। আমাদের প্রতিবেশী দেশগুলোর থেকেও কিন্তু আমাদের অবস্থা অনেক 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 বেটার ইন টার্মস অফ আওয়ার লিবার্টি, ইন টার্মস অফ আওয়ার ডেইলি লাইফ, ইন টার্মস অফ গেটিং পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যান্ড এলএনজি অ্যান্ড এলপিজি।
যদি খেয়াল করে দেখেন তাহলে এলপিজি আমরা যে প্রাইসে কিনছিলাম বা যে ডিউরেশনে, মানে ধরুন আজকের দিনে বুক করলে যে ডিউরেশনে গ্যাপে আসছিল, এখন কিন্তু সেই জিনিসটা নেই। একটা সময় কিন্তু প্রায় 7-10 দিন মতন একটা বা 12 দিন 15 দিন পর্যন্ত হয়ে যাচ্ছিল, যে আজকে বুক করলে 7-10 দিন পরে বা 12 দিন বা 13 দিন বা ইভেন ম্যাক্স টু ম্যাক্স 15 দিনের গ্যাপে পাচ্ছিলাম। সেটা কিন্তু আবার কমে এসছে। আজকের দিনে যদি বুক করি তাহলে দেখবেন কম বেশি 3 থেকে নিয়ে 5 দিনের মধ্যে কিন্তু আমরা আরামসে আবার এলপিজি গ্যাসগুলো পেয়ে যাচ্ছি। তো যাই হোক, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু মিডল ইস্টের সঙ্গে আমাদের এই এত বছরের, বিগত প্রায় 10-12-15 বছরের যে কনস্ট্যান্ট বেসিসে যে টাচে থাকা এবং রিলেশনশিপ মেনটেন করা, তার বাবদ কিন্তু আমরা আজকের দিনে এই বেনিফিটটা পাচ্ছি। এছাড়া যদি দেখি, আমাদের ভারত আজ বিশ্বের যেহেতু চতুর্থ বৃহত্তম ইকোনমি, ফলে কেউই কিন্তু আর সেই আগের মতন ডিনায়াল করার কোনো মুডে নেই। এবং আপনি যদি দেখেন তাহলে শেখ মোহাম্মদ বিন জায়েদ ইউএইর, উনি কিন্তু নিজেই বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ককে স্ট্র্যাটেজিক এবং ডিসাইসিভ বলেছেন। এটা কিন্তু খুব দামি কথা। যেরকম যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে গত পরশু দিনের ইরানিয়ান যিনি অ্যাম্বাসেডার যিনি আছেন, মোহাম্মদ ফাজিল বা এরকম কি নাম আছে, আমি ভুলে যাচ্ছি, যাই হোক, তো ইরানিয়ান অ্যাম্বাসেডার ইন্ডিয়াতে যিনি রয়েছেন, তিনি কিন্তু একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে ইরানের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক বহুদিনের এবং ভারতবর্ষ ইন্ডিয়ার বহু পুরনো বন্ধু, যার ফলে স্ট্রেট অফ হরমুজ পেরোতে ইন্ডিয়ার কোনো সমস্যা নেই। ইন্ডিয়া বরাবরই সেই স্যাংশন বা গ্রিন সিগন্যাল পেয়ে এসছে, যার ফলে ইন্ডিয়ান শিপকে কখনোই আটকানো হয়নি। এবং উনি ক্যাটাগরিক্যালি এটাও মেনশন করেছেন, রিপোর্টারদের উনি বলেওছেন যে আপনারা দরকার হলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে ক্রস চেক করতে পারেন, যে মোহাম্মদ ফাতাহলি ওনার নাম। তো এটা উনি বলেছেন যে ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে যদি প্রয়োজন মনে করেন আপনারা ক্রস চেক করতে পারেন, যে আমরা অন্যান্য অনেক জাহাজের থেকে ফি যদি বা নেয়, মানে সেটা উনি বলেন, ইরান অনেকগুলো জাহাজের থেকেই ফি নিয়েছে, 26টা জাহাজের থেকে ফি নিয়েছে। হাওয়েভার উনি কিন্তু ক্যাটাগরিক্যালি এটা মেনশন করেছেন, জার্নালিস্টদের বলেছেন যে আপনারা ক্রস চেক করুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে, যে আমরা কোনো অবস্থাতে কোনো দিন কখনো এই ডিউরিং দ্য ওয়ার, মানে 42 দিনের যে যুদ্ধের সময় আমরা ইন্ডিয়ার কোনো শিপ থেকে কোনো 1 পয়সাও নিয়েছি কিনা, এবং না আমরা নিয়েছি, না আমরা আজকের দিনও নিচ্ছি, না আমরা আগামী দিনেও কোনো দিন নেব। কাজে ইন্ডিয়ার সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক, দুটো সিভিলাইজেশন, বেসিক্যালি দুটো সভ্যতা, যার ফলে ইন্ডিয়া যেহেতু আমাদের খুব রিলায়েবল পার্টনার, ফলে আমরা ইন্ডিয়ার সঙ্গে এই জিনিসটা ভাবিও না বা ইন্ডিয়ার প্রতি আমরা এরকম মনোভাব রাখি না, যার ফলে ইন্ডিয়ার শিপকে বা ইন্ডিয়ার পতাকা লাগানো যে সমস্ত শিপগুলো আছে সেইগুলোর স্ট্রেট অফ হরমুজ পার করতে কোনো অসুবিধা নেই এবং ইন্ডিয়ার ক্ষেত্রে কোনো ফিও লাগবে না। ফলে ইন্ডিয়া কিন্তু সেই গ্রিন সিগন্যাল বা সেই অ্যাডভান্টেজটা বা সেই ফেভারটা কিন্তু পেয়ে আসছে বা পাচ্ছে বা আগামী দিনেও পাবে। তো যাই হোক, ফলে মিডল ইস্টে কিন্তু ইউএইর একটা অসম্ভব ভালো কন্ট্রোল আছে। ফলে ইউএইর সঙ্গে যেহেতু একটা অদ্ভুত ভালো রিলেশনশিপ বহুদিনের আছে, আজকের নয়, অনেক দিনের রয়েছে, কাজে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই অ্যাডভান্টেজটা পাচ্ছি। এবং একই সঙ্গে যদি দেখেন তাহলে ইন্ডিয়া কিন্তু, ধরুন আজকের দিনে ইন্ডিয়া ইউএইর সঙ্গে বসে আছে এবং ইউএইর মাটি কিন্তু আমেরিকা ইউজ করছে এগেনস্ট ইরান, ওয়্যারাজ ইরানিয়ান অ্যাম্বাসাডার কিন্তু ভারতবর্ষে বসে উনি কনফারেন্স করে জার্নালিস্টদের বলছেন বা মিডিয়াতে, প্রেস কনফারেন্সে মিডিয়াকে বলছেন যে উনি কিন্তু জানেন বা ইরান কিন্তু জানে যে আমাদের বিদেশমন্ত্রী কিন্তু ইউএইতে বসে রয়েছেন। আর ইউএইকে এই মুহূর্তে দাঁড়িয়ে ইউএই ইরানের শত্রু, তার কারণ হচ্ছে ইউএইর মাটি কিন্তু আমেরিকান সোলজার্স এবং আমেরিকান এয়ারফোর্স ইউজ করছে এগেনস্ট অফ ইরান। তার মানে আমেরিকার মানে ইউএই কিন্তু ইরানের দুশমন, কিন্তু তা হওয়া সত্ত্বেও সেইখানে দাঁড়িয়ে কিন্তু সেই দুশমনের মাটিতে কিন্তু আমাদের এস জয়শঙ্কর বসে আছেন এবং মিটিং করছেন। আবার ইউএই কিন্তু জানে যে ইরানের সঙ্গে আমাদের কি সম্পর্ক, যার ফলে ইরানের স্ট্রেট অফ হরমুজ ক্রস করতে আমাদের শিপের কোনো বাধা নেই। তো এই যে মাল্টি অ্যালাইনমেন্ট যে ডিপ্লোম্যাসি, এইটা কিন্তু অত সহজ খেলা নয়। এটা কিন্তু ইন্ডিয়া এটাকে রপ্ত করেছে এবং আগামী দিনেও কিন্তু এই কনফিডেন্সটা বা এই স্ট্রেংথটা ইন্ডিয়ার ক্ষেত্রে থাকবে আন্ডার দ্য প্রেজেন্ট লিডারশিপ। অ্যান্ড হ্যাটস অফ টু দ্য প্রেজেন্ট ফরেন মিনিস্টার। আপনারা যদি তার কোনো রকম কনফারেন্স বা ইন্টারভিউ যদি দেখে থাকেন, মানে হি ইজ এ ফ্যান্টাস্টিক ওরেটার। ওনার কথাবার্তা বলার ধরন বা রিপ্লাইগুলো এত সঠিক দেন এবং এত অল্প কথার মধ্যে এত সুন্দর করে মানে বুঝিয়ে দেন যে সত্যি এটা শেখার মতন জিনিস। তো যার ফলে প্রেজেন্ট গভর্নমেন্ট যেভাবে এই অ্যালাইনমেন্টটাকে, মাল্টি অ্যালাইনমেন্টটাকে মেনটেন করে রেখেছে, যার ফলে কিন্তু আমরা এই অ্যাডভান্টেজটা পাচ্ছি। সো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ইউএইর সঙ্গে যে এই মিটিংটা কিন্তু প্রচণ্ড ফ্রুটফুল এবং এফেক্টিভ ভারতবর্ষের জন্য। তার কারণ হচ্ছে ভারতবর্ষে পাওয়ার সাপ্লাই যতটা আনইন্টারাপ্টেড থাকবে ততটা কিন্তু ভারতবর্ষ এবং তথা ভারতবর্ষের মানুষজন, মানে আমাদের জন্য কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হবে। তো যার ফলে ভারত কিন্তু এবার আবার সিমিলারলি ইউএইও কিন্তু জানে
যে ইরানের চাবাহারে কিন্তু অলরেডি ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট আছে, ফলে ইন্ডিয়ার মানুষজন ওখানে রয়েছে, ইন্ডিয়ার বিভিন্ন কোম্পানি ওখানে কাজ করছে, স্পেশালি L&T এবং অনেকগুলো বড় হাউস ওখানে রয়েছে। আবার এটাও কথা আছে যে বা বিভিন্নভাবে বলা হয় যে ইন্ডিয়ার ইন্টেলিজেন্স সার্ভিসেস স্পেশালি RNAW ওখানে বেস করে ওখান থেকে অপারেট করে টু কন্ট্রোল অর টু লুক আফটার পাকিস্তান। তো যাই হোক, ওটা কি আছে না আছে তো আমি জানি না, কিন্তু ইরানের চাবাহার পোর্টে অলরেডি 120 মিলিয়ন মানে কম বেশি প্রায় 1100-1200 কোটি টাকা অলরেডি ইনভেস্টমেন্ট করা আছে, এবং গত 13 বছর ধরে ধীরে ধীরে সেখানে ইনফ্রাস্ট্রাকচার অ্যাড করেছে ইন্ডিয়া। সেখানে একটা ইন্ডিয়া নিজস্ব বেস আছে, কমার্শিয়াল বেসের কথা বলছি, সেই বেসটা আছে। তো যার ফলে ওইটা হওয়ার ফলে আমরা কিন্তু পাকিস্তানের গদার বলে যে পোর্টটা আছে সেইটাকে অ্যাভয়েড করে বা সেইটাকে এড়িয়ে কিন্তু আমরা আফগানিস্তান এবং মিডল ইস্টকে যদি আমরা ঢুকি বা আমাদের কোনো কমার্শিয়াল জাহাজ ঢোকে বা আমাদের বাণিজ্য টোটাল যেটা হয় সেটা কিন্তু চাবাহার পোর্টকে দিয়ে আমরা করি। যদিও আমেরিকা এই মুহূর্তে আমেরিকান কারেন্সি থেকে, আমেরিকান ট্রেজারি থেকে কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে ওই চাবাহার যদি আমরা ইউজ করি তাহলে স্যাংশন আসবে বলে অলরেডি কথা আছে, এবং গত সেপ্টেম্বর মাসে কিন্তু একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যে রিল্যাক্সেশনটা এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের 26 তারিখ পর্যন্ত আছে। 26 তারিখ রাত্রিবেলা কিন্তু এই স্যাংশনের ওয়েভার যেটা আছে বা রিল্যাক্সেশন যেটা আছে সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো দেখা যাক সেটা আগামী দিনে কমিউনিকেশনের থ্রুতে কি হয় না হয়। যদিও ইন্ডিয়া এই মুহূর্তে চাবাহারের উপর যে যে কাজটা যেটা চলছিল বা যে পরিমাণ কমার্শিয়াল যা এক্সিস্টেন্স ছিল সেটাকে কমিয়ে প্রায় জিরো করে এনেছে, এবং আমার ব্যক্তিগত মত ইন্ডিয়া কোনোদিনই চাবাহার ছাড়বে না। আজকের দিনে ঠিক আছে এই মিস্টার ডোনাল্ড ট্রাম্পের প্রেশারের ঠেলায় হয়তো ইন্ডিয়া একটু গো স্লো প্রসেসে চলছে, বাট কাজ না ধরুন 2 বছর অলরেডি ডোনাল্ড ট্রাম্পের চলে গেল, আর 2 বছর আছে। 2 বছর চলে যাওয়ার পরে তারপরে যে আসবে তখন দেখা যাবে। কাজে ডিপ্লোম্যাসি সবসময় চলতে থাকে, এবং জিও পলিটিক্যালের ক্ষেত্রে কখনো কোনো দেশ পার্মানেন্ট বন্ধুও হয় না, কখনো কোনো দেশ পার্মানেন্ট শত্রুও হয় না। প্রত্যেকটা ইস্যু ভিত্তিক আলোচনা, এবং প্রত্যেকটা দেশ তার নিজের পজিশনটাকে আগে দেখে নেয় বা নিজের বেনিফিটটাকে আগে দেখে না। তার মানে অন্য কারোর বেনিফিট দেখে না তা না, অন্য প্লেসমেন্টটা দেখে না তা নয়, কিন্তু সেটা যেরকম দেখবে তার আগে নিজের জায়গাটাকেও স্ট্রেংথ বা স্ট্রেংথেন করে নিয়ে তবে সে বাদ বাকি জিনিসটা কন্ট্রোল করে। এটাই জিও পলিটিক্স। ফলে জিও পলিটিক্সে সবাই বন্ধু সবাই শত্রু, এটা ইস্যু ভিত্তিক হয়। এনিওয়েজ, আরব আমিরশাহী কিন্তু অলরেডি এটা জানে, অর্থাৎ ইউএই কিন্তু এটা জানে যে ইন্ডিয়া ইরানে একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে এবং সেখান থেকে কিন্তু কমার্শিয়ালি প্রচুর কাজপত্র হয়। তার মানে ইউএই ইরানের ক্ষেত্রে এনিমি, আবার সিমিলারলি ইরানের ক্ষেত্রে কিন্তু ইউএই এনিমি। তো যার ফলে দুজনেই কিন্তু জানে একজন আরেকজনের এনিমি, এবং আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে ইরানের সঙ্গে যে যুদ্ধে কিন্তু একটা অলরেডি মিডিয়ার থ্রুতে খবর সবার কাছেই কম বেশি আছে যে সেখানে কিন্তু সৌদি আরবের প্রচুর পয়সা লেগে রয়েছে, কারণ সৌদি আরব চায় না কোনোভাবেই ইরান কোনো পারমাণবিক নিউক্লিয়ার মানে পারমাণবিক অস্ত্রসহ কোনো দেশ তৈরি হোক, নিউক্লিয়ার বোম কখনো বানাক, এটাও চায় না। এবং মিডল ইস্টে ইরানের আধিপত্য যাতে না বাড়ে সেই জন্য কিন্তু অবশ্যই মানে সৌদি আরব উদ্বিগ্ন, এবং যার ফলে ও কিন্তু আমেরিকাকে দিয়ে এই যুদ্ধটা কিন্তু অ্যাগ্রাভেট করানোর চেষ্টা করেছে, এবং এই যুদ্ধকে করানোর জন্য শোনা যাচ্ছে যে সৌদি আরব প্রচুর $বিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে। তো সেটা কি করেছে না করেছে তাদের ব্যাপার, কিন্তু ইন্ডিয়ান যে মাল্টি অ্যাঙ্গেলের যে ডিপ্লোম্যাসি আছে বা মাল্টি অ্যালাইনমেন্টের যে ডিপ্লোম্যাসি আছে তাতে কিন্তু অলরেডি আমরা সাকসেসফুল, এবং অলরেডি আমরা অনেক কিছু কন্ট্রোলে রাখতে পেরেছি যতটা সম্ভব, যে আমাদের ক্ষেত্রে কোনোটাই কিন্তু আউট অফ কন্ট্রোল হয়ে যায়নি। তো সেইটা একটা ভালো জিনিস। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, আমার পার্সোনালি মনে হয় না যে হঠাৎ করে এই মিডল ইস্টের যুদ্ধ কেটে যাবে বা বন্ধ হয়ে যাবে। এটা তো প্রত্যেকেরই নিজস্ব কিছু খেলা আছে, পিছনে রাশিয়াও আছে, চায়নাও আছে, সেগুলো অন্য পরিসরে অন্য কোনোভাবে কোনো একটা দিন আলোচনা করব কার কি স্বার্থ আছে। এবং ওভারঅল যদি দেখেন এই যুদ্ধে কিন্তু সব থেকে বেশি বেনিফিটেড বা বেনিফিশিয়াল কান্ট্রি যদি কেউ হয়ে থাকে দ্যাট ইজ রাশিয়া। সেটা আরেকটা ভিডিওতে আমি খুব শিগগিরই আলোচনা করব যে কেন রাশিয়া এটাতে সবচেয়ে বেশি বেনিফিট আর্ন করেছে, সেটা অন্য কোনো দিন বলবো। বাট যাই হোক, মিস্টার জয়শঙ্করের সব থেকে বড় অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে 1 কোটির বেশি ভারতীয়ের জীবন বা সেফটি সিকিওর করা। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ উনি করেছেন। এবার দ্বিতীয় জিনিস হচ্ছে, এদের লাইফ সিকিউরড হওয়া মানে এদের থেকে যে রেমিটেন্স যেটা আসছিল, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু কারেন্সি ডেফিসিটের ক্ষেত্রে বা ট্রেড ডেফিসিটের ক্ষেত্রে, টু বি ভেরি স্পেসিফিক ট্রেড ডেফিসিটের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প করে। সেটা আবারও বলছি যে মিডল ইস্ট থেকে কম বেশি 45 থেকে 51 বিলিয়ন ডলারের যে রেমিটেন্স আসে তার মধ্যে একটা প্রায় কম বেশি 22.8 বা 23 বিলিয়ন ডলারের মতন রেমিটেন্স কিন্তু থ্রু ইউএই আসে।
কাজে সেইটাকে মানে আনইন্টারাপ্টেড যাতে থাকে এবং সেটাকে যাতে সেফ সিকিউর রাখা যায় সেইটা। এছাড়া সৌদি আরব এই ইউএই থ্রুতে অন্যান্য মিডল ইস্টের কান্ট্রিতে ইনফ্লুয়েন্স খাটিয়ে যাতে ইন্ডিয়ার যে বেনিফিট যেটা সেইটা যাতে ইনট্যাক্ট থাকে সেইটার ব্যবস্থা করা। তো কাজে সব দিক থেকে যদি দেখা যায় মিস্টার জয়শঙ্করের এই যে ওনার ইউএই ভিজিট দ্যাট ওয়াজ হাইলি ফ্রুটফুল অ্যান্ড এফেক্টিভ। আগামী দিনে নিশ্চয়ই আমরা আরও বেনিফিশিয়াল কিছু স্টেপস দেখতে পাবো এবং ওভারঅল মিডল ইস্টের প্রত্যেকটা কান্ট্রির সঙ্গে আজকে কিন্তু যদি দেখেন তাহলে কিন্তু ভারতবর্ষের খুব ভালো রিলেশন আছে। তো আপনাদের কার কি মনে হয় সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হাম্বলি রিকোয়েস্ট করব লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে। ভালো থাকবেন। নেক্সট ভিডিওতেও আরেকটা কোনো টপিক নিয়ে আলোচনা করব। নমস্কার।